আমরা দেখলাম যে বেশ কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তনের আভাস। আপনার কাছে কি মনে হয় বিসিবিতে কি ধরনের পরিবর্তন আসলে আসছে? বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, সেখানে একটা অচল অবস্থা বিরাজ করছে। কারণ যিনি প্রধান প্রেসিডেন্ট, আমাদের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, এবং তার পর্ষদ অধিকাংশ সদস্যই কিন্তু বিসিবিতে আসছেন না। জি, স্বাভাবিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের পর যেহেতু তারা একটি রাজনৈতিক বলয়ের মধ্যেই ছিলেন, এবং সেই রাজনৈতিক বলয়ের পরিচয়ের জন্য আসলে কিন্তু তারা শুধু এখানে, যদি সত্যি কথা বলতে গিয়ে জিনিসটা চোখে বাজে, যে যদি তাদের শুধু ক্রীড়াসুলভ একটি পরিচিতি থাকতো তাহলে হয়তো আজকে এই বিপত্তিটা হতো না। কিন্তু বছরের পর বছর সেই জিনিসটা হয়নি। শুধুমাত্র স্পোর্টিং স্পিরিট বা স্পোর্টিং যে এরিনা থেকে যে প্রতিনিধিত্ব, সেটা না হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই শূন্যতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, শূন্যতা সৃষ্টি হওয়ার পর এখন সেই শূন্যতা পূরণ করার যে প্রাথমিক প্রক্রিয়া, সেটি হচ্ছে যে কে হবেন বিসিবি সভাপতি। কারণ উইদাউট হেড ইউ ক্যান রান দ্য অর্গানাইজেশন উইদাউট দ্য হেড। আচ্ছা, ঠিক আছে, হেড যখন নাই, তা বিসিবির যে 13.2 অনুচ্ছেদের যে ধারা, সেটি হচ্ছে যে বিসিবির পরিচালকের মধ্যে থেকে একজন সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন। এখন অন্যরা নির্বাচিত দুজন আছেন মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদের, আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল, দুজনই বাংলাদেশ ক্রিকেটের অনেক দীর্ঘদিনের পরিচিত এবং সংগঠক, এবং তারা যেহেতু মনোনীত, এবং আমরা কথা বলেছিলাম ক্রীড়া পরিষদের উপদেষ্টা, ক্রীড়া পরিষদের যারা পরিচালক আছেন এবং তাদের সাথে কর্মকর্তা, তারা বলেছেন সেই এখতিয়ার তাদের আছে। যেটি ভদ্রতার খাতিরে বলা হয়েছে, তারা যদি নিজেরা সরে যান তাহলে তাদেরকে মানে জোর করে যে আমরা সরিয়ে দেওয়া সেই যেই ধারাটা, সেই ধারাটা আমরা উপস্থাপিত হয় না। যেহেতু তাদের কাছে আমরা শুনলাম, আপনাদের রিপোর্টে আছে যে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। জালাল ইউনুস সাড়া দিয়েছেন, আহমেদ সাজ্জাদুল আলম ববি সাড়া দেননি। এখন যেটি প্রতীয়মান হচ্ছে, উনি হয়তো চাচ্ছেন যে, আমি জানি না, ববি ভাই আমাদের সাথে মানে অনেক দিনের বাংলাদেশের ক্রিকেট সে যতদিন ছিল, আমরা আমি আজকে প্রায় 30 বছর ক্রিকেটের মাঠে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে দেখেছি, এবং অনেক কিছু বিতর্কের বাইরেও থেকেছেন, এবং কোনো কোনো সময় তাকে অনেকটা ক্লিন ইমেজ, সত্যি কথা, রাইট, থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস, যেটা হচ্ছে যে, কিন্তু উনি হয়তো চাচ্ছেন যে তাকে সরিয়ে দেওয়া হোক। তাহলে এখানে দুজন তাকে স্থলাভিষিক্ত হবেন। স্থলাভিষিক্ত হলে যেহেতু তারা পরিচালক পদে মনোনীত হবেন, সেখান থেকে কেউ একজন বিসিবির প্রধানের দায়িত্ব নিতে পারেন। এই প্রক্রিয়াটার জন্যই আসলে আমাদের অপেক্ষা, এবং সেই প্রক্রিয়াটা আসলে কত অত্যন্ত ধীরগতিতে চলছে। কারণ এখানে কিছু আইসিসির বাইন্ডিংস রয়েছে, আইসিসির কিছু ব্যারিয়ার্স রয়েছে। কারণ আপনি যদি বেশি তাড়াহুড়ো করতে গিয়ে সেই বাইন্ডিংস এবং ব্যারিয়ারগুলি যদি আপনি অতিক্রম করে ফেলেন, তাহলে হয়তো আবার দেশের ক্রিকেট বিপদে পড়বে। সব দিক থেকে চিন্তা করে আসলে গো স্লো সেই রীতি চলছে। একদম। আহমেদ সাজ্জাদুল ববির কথা বলছিলেন, তিনি পদত্যাগ করেননি। আপনি বলছিলেন আমরাও যেহেতু এটা মানি, আমাদের সাংবাদিকদের সাথেও হয়তো ওনার খুব একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, এবং একটা ক্লিন ইমেজ, আপনিও সেটা স্বীকার করলেন। এই ধরনের কিছু ব্যক্তিত্ব, এদের পদত্যাগের যে বিষয়টা, এটা কি হিতে বিপরীতের কোনো আশঙ্কা পাচ্ছেন? এখন আসলে দীর্ঘদিন ধরে একটা গণ্ডির মধ্যেই আটকে রয়েছে বিসিবির ক্ষমতা। একদম। আর যেহেতু ক্ষমতার পট পরিবর্তিত হয়েছে দেশের অনেক মানচিত্র, দেশের মানে যে আমাদের ক্রিকেটের যে অবকাঠামোটা, যে আমি যে লজিস্টিক্স সাপোর্ট বলছি, এবং ক্রিকেটের যে এর বাইরেও কিন্তু লোক আছেন বাংলাদেশের ক্রিকেট, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেটের অঙ্গনে আসতে পারেননি, কিন্তু তাদের যোগ্যতা আছে, এমন লোকের সংখ্যাও কিন্তু কম না, যারা ক্রিকেটে অবদান রাখতে পারেন, কিন্তু তাদের বিভিন্ন কারণে তাদের যে সহজ মানে একদম ইজি গোয়িং যে তাদের যে একটা অ্যাক্সেস, সেই অ্যাক্সেস ছিল না। তো এখন বাংলাদেশ ক্রিকেট হচ্ছে কি একটি সুন্দর সাজানো বাগান। আমার কাছে মনে হয় সুন্দর সাজানো বাগানকে পরিচর্যা করার জন্য লোকের অভাব হবে না। এটি যদি একটি বিপর্যস্ত বাগান হতো, কঠিন হতো, তাহলে কিন্তু আমার মনে হতো যে অনেক চ্যালেঞ্জিং। ক্রিকেটের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সবচেয়ে বড় যে মনিটারি, যে ফিনান্সিয়াল যে একটা স্ট্যাবিলিটি, যে সলিডিটি রয়েছে, মানে তাদের যে দৃঢ় একটা অবস্থান রয়েছে ফিনান্সিয়াল, সেটার জন্য ক্রিকেট অনেক কিছুই টপকাতে পারবে। এবং কথা হচ্ছে যে সঠিক পথে এবং স্বচ্ছতার সাথে জিনিসগুলি করা। এবং ক্রিকেটের আমার মনে হয় যারা আছেন, তারা এর বাইরে অনেক যোগ্য লোক আছেন যারা ক্রিকেটের হালটা ধরতে পারবেন। এর মধ্যে ছোট্ট একটা আপনার পার্সোনাল অবজারভেশন জানতে চাই। এই যে একটা অনেক লোক আছেন যারা এতদিন ধরে আসতে পারেননি বিভিন্ন কারণে, বা আদার অনেক ইস্যুস ছিল, আপনার কাছে কি মনে হয় এই সার্চ লাইট একটা যে যে এদেরকে খুঁজে বের করা এবং প্রকৃতভাবে এদেরকে দায়িত্বে আনা, এই প্রক্রিয়াটা কি তরুণ আসিফ উপদেষ্টার উপর আপনি ভরসা রাখেন কিনা? পার্সোনালি আপনি ভরসা রাখেন? আমি বলছি, যেমন ফারুক আহমেদের নাম আমরা শুনতে পাচ্ছি। জি, ইটস আনডাউটেডলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটিং ব্রেইন। জি,
খুব সুন্দর, মানে খেলার মাঠে তাকে যখন দেখেছি, জি হি ওয়াজ আ থিঙ্কিং ক্রিকেটার। পরবর্তীতে তিনি নির্বাচক ছিলেন এবং আর তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আছে, তিনি যেটি বিশ্বাস করেন এবং সেটি তিনি পছন্দ করেন এবং জি। সেটা বাস্তবায়িত করার জন্য যখনই তিনি ইন্টারফিয়ারেন্স হয়েছে, যখন ক্রিকেট বোর্ডে তিনি প্রধান নির্বাচক হিসেবে ছিলেন, তিনি কিন্তু দায়িত্ব থেকে সরে এসেছেন। আচ্ছা দ্যাট ওয়াজ দ্য ফাইনেস্ট পয়েন্ট, যে আমি আমার কাজ করতে পারছি না, আমার যে কাজ, সেই কাজের মধ্যে যদি হস্তক্ষেপ করে তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষ, তখন কিন্তু আমার যে স্বকীয়তা, সেই স্বকীয়তা থাকে না। এইটি ফারুক আহমেদকে করেছে। এবং আপনার যে উত্তর, তার মধ্যে একটি উত্তর হয়তো আমরা পেয়ে গেলাম, যে আসলে যে যোগ্য লোক যে আছে, এমন যোগ্য লোক যে নেই তা না, এরকম লোক আরও আছে। এবং বাকি যেটি বললেন যে ক্রিকেটের অবকাঠামোর মাঝে, আমি তো বারবার বলি যে সাজানো বাগানের, যে সেই জিনিসগুলি আসলে খুব বেশি হবে না। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দেশে আজকে যদি বলি, আমি আজকে গত 2 দিন ধরে ধরছি ঢাকা শহরের, যে এর চেয়ে বেশি সাবলীলতা কী হতে পারে? রাস্তায় হাঁটা যাচ্ছে না, বাস, ট্রাক, রিক্সা সব কিছু চলছে। এর মধ্যে আমরা যদি সামনে আমাদের বিশ্ব নারী ক্রিকেটটা, T20 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যদি না করতে পারি, এটা কিন্তু ইট উইল বি গ্রেট সেটব্যাক। সেটা আমরা আমার কেউই কাছে মনে অবশ্যই হচ্ছে যে চাইবো না। সেই জিনিসটা করার জন্য অতি একদম। শীঘ্রই আমাদের যে নতুন উপদেষ্টা আছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, এবং তাদের সাথে ইমিডিয়েটলি কথা হচ্ছে যে এটার কিন্তু ফার্স্ট হবে যে এফেক্টিভ কমিউনিকেশন, যোগ্য এবং স্বাচ্ছন্দ্য যোগাযোগ, যে আমরা কাজ করছি, ভয়ের কিছু নেই, এই জিনিসগুলি দূর করে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোতে নারী ক্রিকেট কিন্তু আসলে খুব বড় না, এখানে খুব হবে না। এবং কথা হচ্ছে নারী ক্রিকেটটা সহজভাবে করে ফেলা যাবে। কিন্তু ইভেন্টটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়, তাহলে আমি মনে করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি কিন্তু কালো দাগ রয়ে যাবে। একদম। আমাদের সাথে আজকে আলোচনা করতে সিনিয়র ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুগনি আমাদের সাথে আছেন। মুগনি ভাই, আমি একটু তামিম ইকবালের প্রশ্নে আসতে চাই। অনেকেই আজকে একটু অবাকই হয়েছেন তামিম ইকবালকে এরকম, যেহেতু হঠাৎ করেই তিনি পরিদর্শনে এসেছিলেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা, তার সাথে তামিমকে দেখে অনেকেই একটু অবাক হয়েছেন। আপনি অবাক হয়েছেন কিনা, বা এই যে তার সাথে যে বেশ আলাপ আলোচনাও করতে দেখা গিয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? আমি শুরু করতে চাই যমুনা টিভির প্রতিবেদনটা দিয়ে। জি। যে বটম লাইনটা টানা হয়েছে, উপসংহার যে টানা হয়েছে, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নানা রকম যাকে বলে ছদ্মবেশী ব্যয়, যেটিকে আসলে কিন্তু এই ব্যয় হয়নি, কিন্তু তাকে দেখানো হয়েছে। জি। এটার একটি মাত্র অধ্যায় উন্মোচিত হলো আজকে। জি। যেমন আমাদের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন অনেক কিছুই বলতে পারেননি, তবে এটিও ঠিক যে হঠাৎ করে এত বড় একটা প্রজেক্টের কত কোটি টাকা বা কী অবস্থা, সেটা তো বলা সম্ভব না। কিন্তু তিনি হয়তো বলতে পারতেন যে এই ছিল, সেই জিনিসগুলিও আসলে এখানেও যে জিনিসটা প্রকাশিত হয়েছে, আসলে কিছুই ওনার করার নেই বা কিছু জানার নেই। একটি সংঘবদ্ধ শক্তি এবং যারা ক্রিকেট বোর্ডকে নিয়ন্ত্রণ করেছে, তারাই করেছে, ইচ্ছে হয়েছে বাজেট ধরেছে, ইচ্ছে হয়েছে বলেছে। এই ধরনের থেকে আসলে উনি কী বলবেন? উনি হয়তো জানেনও না, কিন্তু বোর্ড সবাই বলা হয়েছে যে আমরা এত টাকা খরচ করবো, সাথে সাথে সেটি অনুমোদন হয়ে গিয়েছে। আর অডিটের ব্যাপারটি যেটি বলা হয়েছে, আসলে ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে অডিটগুলি হয়, এগুলি কোনো আসলে অডিটের ধারে কাছেও যায় না। এগুলি কি হয়, আপনাকে 1 সপ্তাহ আগে প্রায় 40-50 পৃষ্ঠার একটি বই দেওয়া হয়, বইয়ের মধ্যে পুরো বছরের খরচ, আপনি এখানে যদি একটি করে দেখেন 1 সপ্তাহ শেষ করতে পারবেন না। কার কি দায় পড়েছে, কোথায় কী খরচ হয়েছে, এজিএমে বলা হয় অডিট পাস, সবাই অডিট পাস। এইটাই হয়ে আসছে। এবং এই যেটি বললেন যে এই জিনিসগুলি আসলে যে এখানে কি খরচ, কার কি দায় পড়েছে, যে 2023 সালের জানুয়ারি মাসে ওই টুর্নামেন্টে কত খরচ হয়েছিল, কি সেটা দেখার দরকার তো নেই, কারণ যা হওয়ার তো তা তো হয়ে গেছে এবং এটা কোনো চেঞ্জ করা সম্ভব না। এইভাবেই চলে আসছে এসব অডিট। এবং যেটি বললেন তামিম ইকবালের, যেটিও তামিম বহিঃপ্রকাশ ঘটালেন তার মনের ভিতরের অভ্যন্তরীণ পুষে রাখা ক্ষোভটি, এটি ছাড়া আর কিছুই নয়। কারণ যেভাবে তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে বিদায় নিতে হয়েছে, বিদায় বলবো না ঠিক, মাঠ ছাড়তে হয়েছে এবং তাকে বাদ পড়তে হয়েছে বিভিন্ন স্কোয়াড থেকে, এবং নানা উত্থান পতন, নানা নাটক, এই হয় সেই হয়, কত কিছু, শেষ পর্যন্ত কিন্তু আজকে তিনি এতদিন হয়তো আসতে পারেননি, আজকে তিনি এসেছেন কারণ তিনি জানেন যারা তার সামনে একটি দেয়াল তৈরি করে রেখেছিল, সে দেয়াল যারা তৈরি করেছিলেন তারা কিন্তু আজকে নেই। এটি হলো একমাত্র কারণ। তামিম কিন্তু প্রচার মাধ্যমের সাথে কথা বলেননি, কথা বললে হয়তো কারণ তামিম অনেক, আমি বলবো ইমোশনাল, অনেক কিছু বলে ফেলতে পারতেন। তামিমেরকে আমি প্রশংসা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তিনি কথা বলেননি। তবে নিশ্চয়ই এই মেসেজটি আমাদের উপদেষ্টার কাছে গিয়েছে যে তামিম ইকবালের সাথে এ ধরনের
অবিচার বা কী হয়েছে বা অন্যায় হয়েছে সেটা তামিম ইকবালই বলতে পারেন না। তামিম ইকবাল নিজে যেটা মনে করেন তাদের সাথে একটা যোগাযোগ হয়েছে, এবং আপনারা যদি ঘটনাচক্রটা মিলান, যে টাইম লাইনটা মিলান, তামিম আসলেন তার কিছুক্ষণ পরে, মানে তাদের সাথে একটা যোগাযোগ আছে। এই যোগাযোগগুলি আমাদের যে দেখা যায় যে আমাদের সিনারিও, সেই সিনারিওর মধ্যে কিন্তু দেখা যায় যে অবশ্যই একটা যোগাযোগ আছে, এবং তামিম সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখালেন যে দেখেন আমি আছি, আই এম অ্যাভেলেবল, এবং আমি জানি না তামিম এখন ক্রিকেটের সাথে কতটুকু সম্পৃক্ত, হয়তো তিনি আরও অন্যভাবে নিজেদের ক্যারিয়ারটা আবার শেষ করতে চান বা আবার ক্যারিয়ার ফিরে আসতে চান, সেটা সময় উত্তর দেবে। কিন্তু তামিম দেখালেন যে আমার প্রতি যে আমার পছন্দ হয়নি তামিম ইকবালের মতো একটি ক্যারেক্টারকে, তামিম ইকবালের মতো একটি চরিত্রকে এভাবে বিদায় নেওয়াটা, যেভাবে বিদায় নিয়েছেন তিনি, এবার বিদায় নিতে বাধ্য করা হয়েছে কিনা সেটি হয়তো এখন জানা যাবে। সেই জিনিসটির একটি বহিঃপ্রকাশ ঘটলো তামিমের আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপস্থিতিতে। মুগ্নি ভাই, চমৎকারভাবে তামিম ইকবাল এবং নিজামুদ্দিন চৌধুরীকে নিয়ে আমার যে প্রশ্নগুলো আপনার কাছে ছিল একভাবে একদম উত্তরটা দিয়ে দিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। আমি একটু জানতে চাই, বিসিবিতে কি আসলেই প্রপারভাবে বিচার ব্যবস্থাটা পরিচালনা করা সম্ভব কিনা, যাদের বিচার চাচ্ছি আমরা সেটা সম্ভব কিনা, এবং আপনার যদি আমাদের তরুণ যুব ক্রীড়া উপদেষ্টার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, আসলে যদি স্বচ্ছতা থাকে এবং কিছু না, যে সব কিছুর একটি রেকর্ড আছে, যে চ্যানেলে হাঁটা হয়েছে, যেই রুটে হাঁটা হয়েছে, যেই পথে ব্যয় হয়েছে, সেই ব্যয়গুলি শুধু একটু পর্যালোচনা করা, এবং সেটি আসলে ক্রীড়াঙ্গনের তো এরকম ফৌজদারি মামলায় তো তাদেরকে দেওয়া যাবে না। কিন্তু আমি যেটি আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসগুলি দেশবাসীর কাছে উন্মোচিত করবে, যে আসলে কি হয়েছে, কত খরচ হয়েছে এবং কিভাবে খরচ হয়েছে। এবং সেই সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে আমি বলবো যে আসলে কোনো নতুন আমাদের অবকাঠামো তৈরি করা বা ক্রীড়াঙ্গনের উন্নতিটা এমনি হয়ে যাবে, কিন্তু তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত করা, এবং যে স্বচ্ছতার যে পরিবেশ, জবাবদিহিতার যে পরিবেশ, এবং যারা যোগ্য, যেখানে যারা অবদান রাখতে পারেন তাদের অংশগ্রহণটা নিশ্চিত করা, এবং এটিতেই তিনি ইতিহাসে স্থান পাবেন। ইনশাআল্লাহ আমরাও সেটাই হয়তো বা আশা করব।